ওকে স্যার। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে। আমাদের আজকের টপিকস হচ্ছে এন্ট্রি কন্ট্রোল এবং এক্সিট কন্ট্রোল লুপ। লেখো টুডে টপিকস। সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিন? ইয়েস স্যার। এন্ট্রি কন্ট্রোল and exit control loop. প্রথমে আসি লুপ কাকে বলে। দেখো, লুপ শব্দের অর্থটা কি? আমি যদি বলি লুপের আক্ষরিক অনুবাদ যদি করি LOOP, এই লুপের আক্ষরিক অনুবাদ কি হবে? এনিওয়ান, যে করে রেসপন্স করো। লুপ মানে চক্র। লুপ মানে কি? চক্র। তোমাদের গুগল থেকে দেখা যাচ্ছে লুপের আক্ষরিক অনুবাদটা কি এবং সেটা কিভাবে আমরা ব্যাখ্যা করি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। লুপ শব্দের অর্থ হচ্ছে চক্র, একটা চাকার মতো। আমরা যদি বলি চাকার ফাংশন কি আর লুপের ফাংশন কি? সবাই কি জয়েন করতে পারছে? কতজন জয়েন করছে? ইনকা? জি স্যার। আমার আজকে ক্লাসে জয়েন করছে কতজন? স্যার 10 জন। 10 জন, আচ্ছা ওকে। আচ্ছা, এটা হচ্ছে লুপ। লুপ বলতে বোঝানো হচ্ছে যে একটা চাকা বা চক্র আকারে একটি কাজের বারবার রিপিট করা, অর্থাৎ একটা শর্ত শেষ না হওয়া পর্যন্ত বারবার একই কাজ করার প্রক্রিয়াকে লুপিং বলে। ঠিক আছে? যেমন এটা একটা লুপ, অর্থাৎ বারবার রিপিট করা, একটা কাজ রিপিট করা বারবার। সি প্রোগ্রামিং এ আমরা দেখবো যে আসলে লুপের ফাংশনটা কি বা লুপ আমরা কিভাবে কাজ করি। তাহলে লুপের আক্ষরিক মিনিং হচ্ছে চক্র বা চাকা, একটা শর্ত শেষ না হওয়া পর্যন্ত বারবার একই কাজ সম্পাদন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে লুপিং। পরীক্ষাতে আসবে লুপিং কাকে বলে। তো লুপিং এর পূর্বে আগে লিখে নাও লুপ কি। লিখো লুপ শব্দের অর্থ চক্র। লুপ অর্থ চক্র। তারপর লিখো প্রোগ্রামিং এ একই কাজের পুনরাবৃত্তি প্রক্রিয়াকে লুপিং বলে। একই কাজের পুনরাবৃত্তি প্রক্রিয়াকে লুপিং বলে। ওকে, লেখা শেষ করছো? ইয়েস স্যার। এখন লিখো প্রোগ্রামের লুপ। আচ্ছা, লিখো গঠন অনুসারে লুপ 4 প্রকার। গঠন অনুসারে লুপ 4 প্রকার। নাম্বার 1,
नंबर 1 लिखो फॉर लूप। फॉर लूप। नंबर 2 लिखो डू व्हाइल लूप। नंबर 3 लिखो व्हाइल लूप। नंबर 4 लिखो if go to। if go to loop। এরপর লিখো কাজের প্রকৃতি অনুসারে লুপ 4 প্রকার। কাজের প্রকৃতি অনুসারে লুপ 4 প্রকার। 1 নাম্বার লিখো, সরি 4 না 2 প্রকার। গঠন অনুসারে 4 প্রকার, কাজের প্রকৃতি অনুসারে 2 প্রকার। 1 নাম্বার লিখো এন্ট্রি কন্ট্রোল লুপ, যেটা আগে লিখে দিয়েছিলাম। এন্ট্রি কন্ট্রোল লুপ। 2 নম্বর হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। লেখা শেষ করছো? জি স্যার। দ্রুত লিখতে হবে। আজকে আমাদের অনেক টপিকস পড়াবো ইনশাল্লাহ। সো আমরা আজকের টপিকসের মূল বিষয় হচ্ছে লুপিং এর ক্ষেত্রে এন্ট্রি কন্ট্রোল এবং এক্সিট কন্ট্রোল কিভাবে কাজ করে। দেখো আমাদের উপরে টপিকসটা অলরেডি লেখা আছে যে এন্ট্রি কন্ট্রোল লুপ আর এক্সিট কন্ট্রোল লুপ। ডেটটা লিখে রাখি তাহলে তোমাদের সুবিধা হবে পিডিএফ ফাইল থেকে দেখে নিতে। 12/12/21। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার এই লুপিং এই টপিকটা আমরা কোথায় ব্যবহার করব? এটা দিয়ে কি ফ্লো চার্ট আঁকবো নাকি কোডিং করব স্যার? বুঝতেছি না। এটা ফ্লো চার্ট, অ্যালগরিদম, কোডিং সবগুলাই। ওকে স্যার। ওকে। আচ্ছা এখন লিখো এন্ট্রি কন্ট্রোল লুপ কাকে বলে। এন্ট্রি কন্ট্রোল লুপ লিখো যে লুপে শর্ত আগে থাকবে প্রক্রিয়াকরণ পরে থাকবে। তাকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলে। তাহলে একইভাবে আমরা লিখতে পারি এক্সিট কন্ট্রোল লুপটা কি। যে লুপে শর্ত পরে থাকবে কিন্তু প্রক্রিয়াকরণ বা প্রসেসিং আগে থাকবে। তাকে
এক্সিট কন্ট্রোল লুপ বলে। দুইটা কি মিন করলো, একটা হলো শর্ত আগে প্রক্রিয়াকরণ পরে, আর একটা শর্ত পরে প্রক্রিয়াকরণ আগে, তাই না? আমরা যখন কলেজে এন্ট্রি করি তখন আমাদের কতগুলো শর্ত মেনেই কিন্তু এন্ট্রি করতে হয়। কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে তার আইডি কার্ড ঠিক আছে কিনা, ড্রেস কোড ঠিক আছে কিনা, আর এখন যেহেতু করোনাকালীন সময় তার ফেস মাস্ক আছে কিনা, এইটা আগে দেখবে। তো আমরা শর্তগুলা যদি ঠিক থাকে তাহলে কলেজের ভিতরে এন্ট্রি করতে পারবা এবং কলেজের ভিতরে প্রক্রিয়াকরণের কাজ অর্থাৎ তোমার ক্লাসগুলা করতে পারবা। এটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল। আর এক্সিট কন্ট্রোলটা হচ্ছে, ধরে নাও তোমার কলেজের সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করলো যে ঢোকার সময় কোনো শর্ত চেক করা হয় না, বাট যখন তোমার ক্লাস সব শেষ তখন তোমার বের হওয়ার সময় সব শর্ত চেক করে বের করতে হয়। অর্থাৎ বের হওয়ার সময় তোমার সবগুলো যদি আবার ঠিক না থাকে সেক্ষেত্রে তোমাকে বের হইতে দিবে না। আলটিমেটলি তোমাকে শর্ত মানতেই হবে, সে বের হওয়ার সময় হোক আর ঢোকার সময় হোক। অর্থাৎ ঢোকার সময় শর্ত মানলে সেটা এন্ট্রি কন্ট্রোল, আর বের হওয়ার সময় শর্ত মানলে সেটা হবে এক্সিট কন্ট্রোল। এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি? দেখো, প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি সরাসরি এন্ট্রি কন্ট্রোল দিয়ে আগে বোঝাবো, তারপরে এক্সিট কন্ট্রোল দিয়ে বোঝাবো। একটা সমস্যা লিখে আমরা, সমস্যা বলতে একটা ম্যাথ, এখানে সমস্যা বলতে মনে রাখবা যে যেটা প্রবলেম বলা হয় সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যে কোনো ধরনের ম্যাথকে বলা হবে প্রবলেম। সো আমরা একটা প্রবলেম সলভ করি। কোশ্চেন, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন ধারার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো ও ফ্লোচার্ট অঙ্কন করো। এটা দুইটা মেথডে করা যায়, এন্ট্রি কন্ট্রোল এবং এক্সিট কন্ট্রোল উভয় মেথড দিয়ে আমরা সলভ করে নিব। ওকে, এইটার জন্য আমি একটু রাফ করে নিচ্ছি, তোমরা একটু তোমাদের খাতায় রাফ করে নিবা। আমার বোঝানোর সুবিধার জন্য আমাকে রাফ করতে হবে, এটা আমাদের মূল সমাধানের বাইরে। ওকে, কিন্তু সিনট্যাক্স আমি লিখে দিচ্ছি। সিনট্যাক্স শব্দের অর্থ নিয়ম বা ব্যাকরণ, অর্থাৎ আমরা যে লুপিং মেথডটা অ্যাপ্লাই করব সেটা কোন নিয়মে আমরা মেথডটা অ্যাপ্লাই করব বা কোন প্রক্রিয়ার সমাধান করব সেটাকে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাক্সের ক্ষেত্রে লিখে নাও কাউন্টার ইনিশিয়ালাইজেশন। এক নাম্বার। দুই নাম্বারটা হচ্ছে কাউন্টার কন্ডিশন, কাউন্টার কন্ডিশন। আর তিন নাম্বারটা হচ্ছে কাউন্টার আপডেট। না, কাউন্টার কি? কাউন্টার মূলত একটা চলক।
এখানে কাউন্টার মূলত হচ্ছে একটা চলক বোঝাবে। কি বোঝাবে? চলক বা ভ্যারিয়েবল। কেন ভ্যারিয়েবল? কারণ সেটা পর্যায়ক্রমে কাউন্ট করবে, 1 থেকে শুরু করে কাউন্ট করবে n পর্যন্ত। তাহলে 1 2 3 4, যদি এখানে সবগুলোর নাম্বার তুমি বসাও সেক্ষেত্রে সে কাউন্ট করবে 1 থেকে n পর্যন্ত, n এর যে কোনো পজিটিভ নাম্বারের জন্য, n এনি পজিটিভ ইন্টিজার নাম্বার। ধরে নাও তুমি কিবোর্ড থেকে এন্ট্রি করলা n এর মান 100, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 100। আমি এখানে 100 পর্যন্ত নাম্বার কাউন্ট করব। প্রথম যে মানটা দেওয়া আছে এই মানটাকে বলা হচ্ছে ইনিশিয়াল করা বা ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়াল শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক মান ঘোষণা করা। তাহলে আমরা যে চলকের মাধ্যমে পর্যায়ক্রমে কাউন্ট করব, 1 এর পরে 2 কাউন্ট করব, 2 এর পরে 3 কাউন্ট করব, 3 এর পরে 4 কাউন্ট করব, এই কাউন্ট করার জন্য আমাদের লাগবে কাউন্টার। তো যে কাউন্টার কাউন্ট করবে তাকে আমরা বলছি আই। অনেকেই সি দিয়ে ধরতে পারো, তো আমি তোমাদের এখানে সি দিয়ে বোঝাই, যেহেতু সি আর কাউন্টারের সাথে সিনট্যাক্সের মিল আছে বা তোমার কিওয়ার্ডের মিল আছে। ধরলাম সি হলো কাউন্টার, এখানে ধরলাম সি সমান কাউন্টার। এখন দেখো সি এর প্রথম মান কত? 1, তাহলে সি সমান 1। তো কাউন্টার ইনিশিয়ালাইজেশনে আমাদের সি সমান 1 ধরে নিয়ে কাজ করতে হবে। যখন আমরা ফ্লোচার্ট ডিজাইন করব তখন আমাদের এই কাজটা করতে হবে, কাউন্টারের ভ্যালু 1 থেকে শুরু করতে হবে। এখন কাউন্টারের মান যদি ইনক্রিমেন্ট হয়, যদি কাউন্টারের মান ইনক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্ট শব্দের অর্থ কি? রেসপন্স করো। স্যার 1 বৃদ্ধি পাওয়া। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, সেটা 1 হোক আর 2 হোক আর 3 হোক। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। যদি কাউন্টারের মান বৃদ্ধি পায় তাহলে শর্ত হবে সি লেস দ্যান ইকুয়াল এন। এটা হচ্ছে কাউন্টার কন্ডিশন। সি লেস দ্যান ইকুয়াল এন, এটাকে বুঝতে পারছো? কাউন্টার কন্ডিশন এটা মুখস্থ রাখো। যদি কাউন্টারের মান বৃদ্ধি পায় সেক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল এন। এমনও হতে পারে যদি আমি তোমাকে বলি যে 98 প্লাস 97 প্লাস 96 প্লাস ডট 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 1, এই সংখ্যাটা যোগ করো। কাউন্টারের প্রথম মান ছিল 98 আর শেষের মানটা 1, তো সেক্ষেত্রে এই মানটা ইনক্রিমেন্ট করছে কি না ডিক্রিমেন্ট করছে? যদি এমন কোনো ধারা হয় যে ডিক্রিমেন্ট হয়, তাহলে ডিক্রিমেন্ট করলে শর্ত হয়ে যাবে রিভার্স, সি গ্রেটার দ্যান ইকুয়াল এন। এটা হচ্ছে কাউন্টার কন্ডিশন। কাউন্টারের ভ্যালু কত পর্যন্ত ডিক্রিমেন্ট করবে। আমরা যেহেতু 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে মানটা বৃদ্ধি করছি, এজন্য আমরা এখন শিখব কাউন্টার ইনক্রিমেন্টের জন্য শর্ত কাউন্টার কন্ডিশন সি লেস দ্যান ইকুয়াল এন, এটা মনে রাখো। এরপরে আরেকটা শর্ত হচ্ছে কাউন্টার আপডেট। তাহলে কন্ডিশনটা হবে কি? সি, বলো স্যার সব ক্ষেত্রে কি 1 করেই বৃদ্ধি পাবে? স্যার এমন তো হতে পারে 3 করে বৃদ্ধি পেল, সেক্ষেত্রে কি শর্তটা একই থাকবে? শর্ত একই থাকবে, শুধুমাত্র আপডেটের ঘরে তোমাকে লিখে দিতে হবে তো কত আপডেট করবে। যেমন এখানে আপডেট করছে কত করে? স্যার 1 করে। এখানে 1 করে আপডেট করছে, তাহলে 1 করে আপডেট করলে কাউন্টারের ভ্যালু হবে সি ইকুয়ালস টু সি প্লাস 1।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যদি এমন হতো, মনে করো তুমি এখানে বললা 1 প্লাস 4 প্লাস 7 প্লাস ডট 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 প্লাস n, তাহলে এখানে কাউন্টারের ভ্যালু কত করে বাড়বে? স্যার 3 করে। তখন c ইকুয়ালস টু c প্লাস কত হবে? 3 3 হবে। ওকে, সো কাউন্টার কি? কাউন্টারটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা মান বৃদ্ধি করবে বা ডিক্রিমেন্টও করতে পারে। তাহলে এখানে কাউন্টার আপডেট করছে, যেহেতু 1 থেকে আপডেট করছে 1 থেকে n পর্যন্ত, এবং আমাদের সমস্যা যেটা দেওয়া ছিল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n, আমরা মূলত এই সমস্যাটা সমাধান করছি। তাহলে আমাদের এইটা নিয়ে কাজ করতে হচ্ছে। তো এখানে কাউন্টারের ভ্যালু ইনক্রিমেন্ট করছে 1 করে, 1 প্লাস 2 প্লাস 3, মানে দুইটা পদের পার্থক্য। এই দুইটা পদের পার্থক্য 1, যেটাকে আমরা বলছিলাম সাধারণ অন্তর, যেটা তোমরা পড়ে আসছো 9 10-এ, সাধারণ অন্তর d, আর পদের প্রথম মান পড়েছো a, তাই না? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এরকম কোন সূত্র পড়ছো না ম্যাথামেটিক্সে? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হলো n তম পদের জি সূত্র। স্যার। তাহলে এখানে a ছিল কার মান? প্রথম মান না? এই মানটা ছিল a। জি স্যার। ওকে, এখানে a বলতে বোঝানো হতো অ্যাডভান্স, বা প্রথম ভ্যালুটাকে বলা হতো অ্যাডভান্স ভ্যালু, এই জন্য এ দিয়ে ইনিশিয়াল করা হতো। তো আমরা এখানে সি দিয়ে ইনিশিয়াল করলাম, যেহেতু এখানে সি হচ্ছে কাউন্টার। ওকে, তাহলে কাউন্টারের ভ্যালু আমাদের যদি ইনক্রিমেন্ট করে সেক্ষেত্রে শর্ত হচ্ছে সি লেস দ্যান ইকুয়াল এন। এখন আসি যোগফলের ফর্মুলা। এই তোমার ধারার জন্য যোগের সূত্র। স্যার কাউন্টার আপডেটটা একটু আরেকবার বলবেন? কাউন্টার আপডেট বলতে তোমার প্রত্যেকটা ভ্যালু কত করে ইনক্রিমেন্ট করছে, দুইটা পদের পার্থক্য যেটা থাকবে ওইটা হলো কাউন্টার আপডেট। আপডেট শব্দের অর্থ হচ্ছে হাল নাগাদ, ঠিক আছে? আপডেট শব্দের অর্থ হলো হাল নাগাদ। হাল নাগাদ বলতে এটা বর্তমানে তার কি অবস্থায় আছে, কাউন্টারের ভ্যালু কত করে পরিবর্তন হচ্ছে। যেমন এখানে ইনক্রিমেন্ট হচ্ছে ওই 1 করে, এজন্য আমি লিখলাম c ইকুয়ালস টু c প্লাস 1। কিন্তু যদি এমন কোনো তোমার সমীকরণ দেওয়া হয়, ধরে নাও সমীকরণ দেওয়া আছে, সমীকরণ বলতে ধারা দেওয়া আছে এমন যে 2 প্লাস 6 প্লাস 10 প্লাস ডট 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 n। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা বলো তো কাউন্টার ইনিশিয়ালাইজেশন কত হবে? c সি প্লাস 4। c ইকুয়ালস টু 2, মানে ইনিশিয়ালাইজেশন, রাইট? আর কন্ডিশন কত হবে? 1 নাম্বার তো ছিল ইনিশিয়ালাইজেশন, 2 নাম্বার ছিল কন্ডিশন। কন্ডিশন কত হবে? কন্ডিশন কত? এখানে কন্ডিশন কি হবে? শর্তটা কি লেখা ছিল? এই যে শর্ত, স্যার সি লেস ইকুয়াল এন। সি লেস দেন ইকুয়াল এন, কত করে বাড়ছে সেটা দিব পরে। আর কাউন্টার আপডেট করছে কত করে? এখানে সি ইকুয়ালস টু সি 3 প্লাস plus 4। 4. সি প্লাস 4। সবাই কি বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এখন আসি আমাদের যোগের ফর্মুলাটা কি দেখে নাও। যোগের সূত্র, যে কোনো ধারার যোগের সূত্র, ঠিক আছে? এটা খুব কমন একটা সূত্র, এটা সম্পূর্ণ মনে রাখবা। সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস আই। এই সূত্রটা পুরো মুখস্থ রাখবা, সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস আই। তাহলে এখানে সাম বলতে যোগফল, কার যোগফল? ধারার যোগফল। এটা আসছে সামেশন থেকে। সামেশনের শর্ট নেমটা হচ্ছে সাম। তুমি যদি বলো যে ধারার সম্পূর্ণ যোগফলকে আমি যদি বলবো টোটাল, অনেকেই এই সূত্র লিখে টোটাল সমান টোটাল প্লাস আই, এটাও অনেকে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারে।
টোটাল সমান টোটাল প্লাস আই। তুমি ভ্যারিয়েবল যেটা নিশ্চয় এটা অবশ্যই সব জায়গায় একই নামেই ব্যবহার করতে হবে। তুমি যদি এক জায়গায় সাম লিখবা এক জায়গায় টোটাল লিখবা এমন না। তুমি যে প্রোগ্রামিং এ লিখবা সাম সেখানে সবগুলো সাম লিখতে হবে, যেখানে লিখবা টোটাল সেখানে সবগুলো টোটাল লিখতে হবে। তো আমি তোমার সাম দিয়ে বোঝাচ্ছি। মানে কি ইনিশিয়াল ভ্যালু না? কোনটা? সাম প্লাস আই। তাহলে এখানে আই লিখবো না, আমরা লিখবো সাম প্লাস সি। সাম প্লাস কি লিখবো বলো? সাম প্লাস সি। সাম প্লাস সি, যেহেতু এখানে আমরা সি দিয়ে ডিক্লেয়ার করছি সাম প্লাস সি হবে, রাইট? সাম প্লাস সি, ঠিক আছে। তাহলে এখানে সি তে কাউন্টারটা আছে, কাউন্টারের মানটা সামের সাথে প্রতিবারই যোগ হবে। ওকে, আর সামের ইনিশিয়াল ভ্যালু হবে 0। সাম সমান হবে 0, এই মানটা ফিক্সড একেবারে। যোগফলের ক্ষেত্রে সাম সমান হবে 0। তাহলে অনেকগুলা কিন্তু আমি প্যারামিটার লিখে দিয়েছি, এই প্যারামিটারগুলো মনে রাখো। যোগফলের আমাদের যে কোনো ধারা দেওয়া থাকলে সেই ধারার ক্ষেত্রে যোগফলের প্যারামিটারটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে সাম সমান 0 এবং কাউন্টারের জন্য সাম সি সমান 1। কাউন্টার কন্ডিশনের জন্য যদি ইনক্রিমেন্ট হয় সেক্ষেত্রে সি লেস দ্যান ইকুয়াল এন, আর যদি ডিক্রিমেন্ট হয় তাহলে সি গ্রেটার দ্যান ইকুয়াল এন। আর আপডেট কোর্সে দুইটা পদের পার্থক্য যেটা থাকবে সেটা হলো আপডেট ভ্যালু, অর্থাৎ সি ইকুয়ালস টু সি প্লাস 1, এটা হচ্ছে আমাদের কাউন্টার আপডেট। আর যোগফলের জন্য সূত্র হলো সাম ইকুয়ালস টু সাম প্লাস সি। এরপরে হচ্ছে সামের ইনিশিয়ালাইজেশন ভ্যালু হচ্ছে সাম সমান 0, অর্থাৎ যখন আমি কোনো যোগফল শুরু করি নাই তখন তার প্রথম মানটা হলো 0। এই প্যারামিটারগুলো মনে রাখো, এইগুলা নিয়ে আমরা এখন ফ্লোচার্ট ডিজাইন করব। নাও এখন আসি আমাদের লুপিং এর ক্ষেত্রে এন্ট্রি কন্ট্রোল লুপের মাধ্যমে যোগফলটা করব। ধারা ছিল ফ্লোচার্ট করব, সেটা কি বলে দিবে কোশ্চেনে? হ্যাঁ বলে দিবে, বোর্ডের প্রশ্নে বলে দিবে না, আদমজির প্রশ্নে বলে দিবে। ওকে আচ্ছা, স্যার। তাহলে আমরা এখন ফ্লোচার্ট তৈরি করছি। ফ্লোচার্টের ফার্স্ট যে শেপটি হলো সেটা ওভাল শেপ। স্টার্ট, এরপর হচ্ছে ইনপুট নিতে হবে। তো ইনপুটের বক্সটা হচ্ছে সামুদ্রিকের মতো। আমরা ইনপুট নিব ঠিক লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, এই এটা হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে, রাইট? অর্থাৎ কিবোর্ড থেকে একদম লাস্টের নাম্বারটা এন্ট্রি করবে। ওকে, সো আমরা এখন লিখবো ইনপুট n, ইনপুট n। ইনপুট n লেখার পরে আমাদের অনেকগুলা প্যারামিটার বলেছিলাম, সেগুলো আস্তে আস্তে এখানে অ্যাপ্লাই করতে হবে। কাউন্টারের প্রথম মান ছিল c সমান 1 ইনিশিয়ালাইজেশন, আর আমরা সাম বের করব। সামের প্রথম মান ছিল 0, অর্থাৎ দুইটা ইনিশিয়ালাইজেশন একটা বক্সে প্রয়োগ করলাম। এরপর হচ্ছে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করছি। কন্ডিশনটা হচ্ছে সি is c less than or equal n question mark. This is called counter condition. যদি এটা yes হয়, yes হলে আমাদের প্রসেসিং বক্স প্রয়োগ করতে হবে। দেখো প্রসেসিং বক্সের মধ্যে ফর্মুলা কি হবে? sum is equals to sum plus c, আর c equals to c plus 1। কাউন্টারের ভ্যালু এক করে ইনক্রিমেন্ট হচ্ছে এবং সে প্রত্যেকবারে ইনক্রিমেন্ট করবে এবং আমার কন্ডিশন চেক করবে যে কন্ডিশন ঠিক আছে কিনা, শর্তগুলো ঠিক আছে কিনা এটা চেক করবে, অর্থাৎ চেকটা লুপে ব্যাক করবে। সো এই জায়গাটা মূলত একটা লুপের মতো তৈরি করছে। দিস ইজ কল্ড এন্ট্রি কন্ট্রোল লুপ।
এন্ট্রি কন্ট্রোল লুপ। তাহলে এটা হচ্ছে একটা এন্ট্রি কন্ট্রোল লুপ। কিভাবে বুঝতে পারলাম? বোঝার উপায়টা হচ্ছে এই যে বক্সটাকে বলা হয় প্রক্রিয়াকরণ বক্স। তুমি কল্পনা করো যে এটা হচ্ছে তোমার একাডেমিক টাইম পিরিয়ডে দেখানো তুমি ক্লাসগুলো করতেছো, আর তার ঠিক পূর্বে তোমার শর্তগুলো চেক করে তুমি কলেজে এন্ট্রি করছো। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এটা হলো কন্ডিশন। তাহলে কন্ডিশনটা দেওয়া আছে আগে আর প্রক্রিয়াকরণ দেওয়া আছে পরে। এই জন্য এটাকে বলা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ। অর্থাৎ এন্ট্রি বলতে বোঝাচ্ছে যখন তুমি ইন করবা বা যখন তুমি কাজে মানে কাজ করার যখন তুমি সময় শর্ত প্রয়োগ করবা তখন তোমার শর্তটা আগে মেনে তারপর কাজ করতে হবে। আমরা এন্ট্রি কন্ট্রোল লুপ প্রয়োগ করার পরে আমাদের এই শর্তটা এক সময় যদি সত্য না হয়, অর্থাৎ যদি আমাদের সম্পূর্ণ প্রক্রিয়াকরণের কাজ শেষ হয়ে যায়, বারবার লুপিং করে করে যদি প্রক্রিয়াকরণের কাজ শেষ হয় সেক্ষেত্রে লুপ থেকে সে বের হয়ে আসবে। অর্থাৎ নো কন্ডিশন হলে লুপ থেকে বের হয়ে আসবে, বের হয়ে সে প্রিন্ট দিবে কার মান? প্রিন্ট দিবে সামের মান। এখানে নো কন্ডিশন দাও, দিয়ে এখানে প্রিন্ট করো, প্রিন্টের জন্য সামুদ্রিকের মতো একটা বক্স দাও, এখানে দিও প্রিন্ট সাম, প্রিন্ট সাম। সামটাকে প্রিন্ট দিলো, দেন স্টপ করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কমপ্লিট ফ্লো চার্ট ফর এন্ট্রি কন্ট্রোল লুপ। আমি তোমাদের যে কোনো একটা মান দিয়ে এটা বোঝাচ্ছি। সবাই উঠায় না, আগে উঠানো শেষ করলে তারপরে আমি একটা যে কোনো এন এর ভ্যালু দিয়ে তোমাদের সম্পূর্ণ লুপটা বোঝাচ্ছি। সবাই উঠাইছো? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। ওকে, নাও কল্পনা করো যে n সমান কিবোর্ড থেকে এন্ট্রি করলাম 4। আমি এখানে n কিবোর্ড থেকে এন্ট্রি করলাম 4। n যদি তুমি 4 এন্ট্রি করো সেক্ষেত্রে আমাদের টোটাল রেজাল্ট কত হবে? 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, 4 3 7 আর 2 9 1 10। আমার যোগফলটা হবে 10। এই যোগফল দেখাবে সামের মধ্যে। সাম একটা মেমোরি অ্যাড্রেস বা সাম একটা ভ্যারিয়েবল। সাম একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের মধ্যে আমাদের যোগফলটা থাকবে। তোমরা একটা বিষয় লক্ষ্য করবা যে একটা ফ্লো চার্টে বা একটা প্রোগ্রামিং এ যতগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় সবগুলাই মেমোরি অ্যাড্রেস হিসেবে গণ্য করা হয়। যেমন আমার এই ফ্লো চার্টের ভ্যারিয়েবল আছে কয়টা? আমি যদি তোমাদের প্রশ্ন করি সেক্ষেত্রে তোমরা অবশ্যই আনসার করতে পারবা। একটা হলো n, একটা হলো c, আর একটা হলো সাম। এই তিনটা চলক বা ভ্যারিয়েবল, এবং এই তিনটা একই সাথে মেমোরি অ্যাড্রেস। আমরা যখন কম্পিউটারের প্রোগ্রামিং লিখব তখন এই n, c আর সাম এই তিনটাকে আমরা অ্যাড্রেস করব। যেমন তোমাদের বাসা বাড়িতে ঠিকানা আছে, সেই ঠিকানায় গেলে আমি কিন্তু তোমাদের খুঁজে পাবো। তো তোমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট ঠিকানা আছে, অ্যাড্রেস আছে। একইভাবে আমি যখন কিবোর্ড থেকে n সমান এন্ট্রি করব 4, তখন এই 4 এর ঠিকানা হবে n এর মধ্যে। হ্যাঁ, তো এই জন্য এই প্রত্যেকটা চলক সমান প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস মিন করে। তাহলে সাম একটা চলক, আবার সামের মধ্যে 10 যেহেতু লোড আছে তার মানে সাম একটা মেমোরি অ্যাড্রেস, এর মধ্যে 10 সংখ্যাটা লোড থাকবে।
অর্থাৎ শেষ প্রক্রিয়াকরণ করার পরে সামের ভ্যালু হবে 10। তো আমি ফ্লোচার্টের ঠিক 2 নাম্বার যে বক্সটা আছে এখান থেকে বোঝা দিচ্ছি, তুমি কিবোর্ড থেকে এন্ট্রি করলা n সমান 4। ওকে, এরপরে আসি 3 নাম্বার বক্স, নাম্বারিং করে নাও, এটা 1 নাম্বার 2, 3 নাম্বার বক্স। 3 নাম্বার বক্সে কাউন্টারের ফার্স্ট ভ্যালু 1 এবং সামকে ইনিশিয়াল করলাম 0। সামকে ইনিশিয়াল করলাম 0, এর একটা কারণ আছে। সাম সমান 0 ইনিশিয়াল কেন করা হয়? কারণটা হচ্ছে যদি তোমার কম্পিউটারে তোমার পূর্বে কেউ সাম ভ্যারিয়েবল নিয়ে কাজ করে থাকে, তাহলে সেই সামের ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা হলো তোমার একটা আননোন ভ্যালু। সেই আননোন ভ্যালু নিয়ে পরবর্তীতে সে এক্সিকিউট করবে বা রান করবে, এই জন্য ফলাফল ভুল চলে আসতে পারে। তো যখন তুমি সামটাকে 0 ইনিশিয়াল করলা, তার মানে সামের ভ্যালু যাই হোক না কেন সে 0 থেকেই স্টার্ট করলো। এরপরে আসি 4 নাম্বার বক্স। 4 নাম্বার বক্সের শর্ত হলো সি লেস দ্যান ইকুয়াল n। সি লেস দ্যান ইকুয়াল n, এই 4 নাম্বার বক্সটা এখন আমরা সমাধান করব। সি এর ভ্যালু দেখো 1, এটা হলো সি এর ভ্যালু, আর লেস দ্যান ইকুয়াল n সমান দিয়েছি 4, অর্থাৎ 1 কি 4 থেকে ছোট বা সমান? আমাদের 4 নম্বর বক্সের শর্ত হচ্ছে 1 কি 4 থেকে ছোট বা সমান, তাহলে অবশ্যই শর্ত হলো সত্য। হ্যাঁ, কারণ এক সংখ্যাটা 4 থেকে ছোট। শর্ত কিন্তু দুইটা, হয় ছোট অথবা সমান। লেস দেন ইকুয়াল মানে বোঝাচ্ছে যে ছোট বা সমান, এটা মিন করে। তাহলে 1 সংখ্যাটা কি 4 থেকে ছোট বা সমান? তুমি বললে স্যার ছোট, তাহলে ইয়েস কন্ডিশন। তাহলে সাম প্লাস সি, সাম প্লাস সি মানে হচ্ছে সাম ইকুয়ালস টু 0 প্লাস সি এর মান 1, তার মানে 1। অর্থাৎ এই বক্সে সামের যে মানটা হলো সেই মানটা 1। তাহলে এখানে সামের মানটা হচ্ছে 1। আমি কল্পনা করছি এটা একটা মেমোরি অ্যাড্রেস যেখানে সাম আছে। তাহলে সামের প্রথম মানটা ছিল 0, এখন যোগ করে মানটা হলো 1। তোমরা কি দেখতে পাচ্ছ সাম সমান 1 লেখাটা? এটা জি স্যার। আচ্ছা, অসুবিধা হলে জুম করে নিও মোবাইল থেকে। তাহলে সাম সমান এখন 1 হলো। আর সি একটা মেমোরি অ্যাড্রেস, তাহলে সি এর মানটা আমি ইনক্রিমেন্ট করব 1 করে, তার মানে সি এর প্রথম মান ছিল 1, সেখান থেকে 1 যোগ করলাম, তাহলে 1 যোগ করলে মান হলো 2। এখন এই 2 মান নিয়ে সে উপরের দিকে ব্যাক করলো, উপরে ব্যাক করে কন্ডিশন চেক করলো সি লেস দেন ইকুয়াল n। সি লেস দেন ইকুয়াল n মানে সি এর মান 2, 2 লেস দেন ইকুয়াল 4। 2 লেস দেন ইকুয়াল 4 যদি হয় সেক্ষেত্রে এটাও সত্য, ইয়েস কন্ডিশন হবে। সত্য হলে আবার পুনরায় সামে চলে আসবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস সি। তার মানে সামের মান ছিল 1 আর সি এর মান ছিল 2, যোগ করে এখন হলো 3। তাহলে সাম নামক ভ্যারিয়েবলের মধ্যে বা মেমোরির মধ্যে এখন মানটা হলো কত? মানটা হলো এখন 3। তাহলে এই জায়গায় এখন মান আছে 3। ওকে, তারপরে সি এর মানটাকে আবার ইনক্রিমেন্ট করবে। সি এর মান ছিল 2 আগে, সেখান থেকে ইনক্রিমেন্ট করে এখন হলো 3। তো 3 নিয়ে এসে আবার উপরে যে কন্ডিশন চেক করবে, এই জায়গায় চলে আসে। তাহলে কন্ডিশন চেক করলো 3 লেস দ্যান ইকুয়াল 4, এটা আবার সত্য। আবার সামের মানটাকে ইনক্রিমেন্ট করবে, সরি সামের মানটাকে প্লাস করে সি এর সাথে, সাম প্লাস সি, অর্থাৎ সাম প্লাস সি। সামের মান ছিল 3 আর সি এর মান ছিল 3, 3 প্লাস 3 সমান 6, অর্থাৎ সাম নামক মেমোরির মধ্যে এখন আছে 6। তারপরে সি এর মানটাকে আবার ইনক্রিমেন্ট করলো, সি এর মানটাকে ইনক্রিমেন্ট করে এখন 3 প্লাস 1 সমান 4 করলো। তাহলে এখন সি এর মধ্যে আছে 4। এটা আবার উপরে যাচ্ছে, উপরে যে কন্ডিশন চেক করলো 4 লেস দ্যান ইকুয়াল 4। এখন দেখো এই জায়গায় সে সমান হয়ে গেছে। 4 কি 4 এর থেকে ছোট বা সমান?
তুমি বললা স্যার হ্যাঁ 4 এবং 4 সমান, তাহলে ইয়েস কন্ডিশন হলে সাম প্লাস সি। সাম প্লাস সি মানে হচ্ছে সাম প্লাস সি এর ভ্যালুটা হচ্ছে 6 প্লাস সি সমান 4, যোগ করে ফলাফল হলো 10। তাহলে এখন সাম নামক ভ্যারিয়েবলের মধ্যে ঠিক এই জায়গায় 10 আছে। তারপরে সি এর মানটাকে আবার ইনক্রিমেন্ট করে এখানে 5 হলো, এখানে হলো 5 হওয়ার পরে এখনই দেখবা হচ্ছে লুপের কাজ শেষ। সে 5 নিয়ে উপরের দিকে উঠছে। উপরে ওঠার পরে সে কন্ডিশন চেক করবে সি লেস দেন ইকুয়াল এন, মানে 5 লেস দেন ইকুয়াল 4। এই কন্ডিশন কি সত্য হবে? নো স্যার। নো কন্ডিশন। নো হলে সে এখান থেকে বের হয়ে আসবে, বের হয়ে প্রিন্ট সাম। তার মানে সামের যে লাস্ট মানটা ছিল সেই মানটাকে সে প্রিন্ট করবে। তাহলে সামের মানটা ছিল 10, তার মানে তোমার কম্পিউটারের স্ক্রিনে ফলাফল দেখাবে 10 এবং স্টপ করবে। তাহলে আমরা যে ধারাটা শিখলাম এখন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা যোগ করলে ফলাফল কিন্তু 10ই হয়। সো একই কাজ করতেছে বারবার। সেই কাজটা কি? কাজটা হলো সাম ইকুয়ালস টু সাম প্লাস সি আর সি ইকুয়ালস টু সি প্লাস 1। এই কাজটা করতেছে বারবার। কত সময় করতেছে? এই শর্তটা শেষ না হওয়া পর্যন্ত। So this is called looping. So this looping is called entry control loop. এখন এই এন্ট্রি কন্ট্রোল লুপের ক্ষেত্রে আমাদের অ্যালগোরিদমটা কেমন হবে? আমরা এখন লিখবো অ্যালগোরিদম। তোমরা অনেকগুলো অ্যালগোরিদম অলরেডি লিখেছো, আমার বিশ্বাস এটারও অ্যালগোরিদম তোমরা নিজেরাই পারবে। ওকে, আমি নাম্বারিং করে দিচ্ছি তোমাদের, তাহলে সুবিধা হবে। ইয়েস হলে কন্ডিশন চেক করে এটা পাস হবে, তারপরে এটা নো হলে 6 হবে, এটা 7 হবে। আমরা মোটামুটি 7টা ধাপে সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। ওকে, লিখে নাও ধাপ নাম্বার 1। শুরু করি। ধাপ নাম্বার 2, ধারার শেষ পদ n এর মান গ্রহণ করি। ধাপ 3, 3 নম্বর ধাপে যে লেখা আছে c ইকুয়ালস টু 1, তাই না? তাহলে আমরা লিখবো কাউন্টারের জন্য চলক c এবং যোগফল নির্ণয়ের জন্য চলক সাম ধরি, যেখানে উভয়ের প্রাথমিক মান বা ইনিশিয়াল মান যথাক্রমে c সমান 1 and sum সমান 0। 4 নম্বর ধাপ লিখো।
ধাপ নাম্বার 4, c less than equal n, c এর মান n এর সমান বা ছোট হলে পরবর্তী ধাপে যাই। না হলে ধাপ 6 যাই। কতটুকু লিখছো? জি স্যার, কিন্তু আমি স্যার ধাপ 4 থেকে কিভাবে বলবো যে ধাপ 6 যাই? এই স্যার যে ফ্লো না হলে, চার্টের উপরে কি নাম্বারিং করে দিব? তো এখানে দেখো নো হলে কোন জায়গায় আছে? নো হলে এখানে কোথায় লেখা আছে? স্যার এই নাম্বারিং আপনি একবার বলেছিলেন যে স্যার নাম্বারিংটা মুছে ফেলতে। নাম্বারিং মুছে ফেলবো আমরা পরে, আগে তো নাম্বারিং করে তারপরে ফ্লো চার্টের ধাপগুলা লিখে আমরা মুছে ফেলবো। আমি নাম্বারিং করেছি কিভাবে, আমাদের ঠিক কাজের প্রক্রিয়া অনুযায়ী আমরা ঠিক নাম্বারিং করেছি। যেমন এখানে 4 এর পরে সত্য হলে 5 নম্বরে যাবে, আর নো হলে 6 নম্বরে যাবে। 5 নম্বর বক্সে লেখা আছে সাম ইকুয়ালস টু সাম প্লাস সি। তো ধাপ নাম্বার 5 কি লিখতে হবে? পাঁচ নাম্বার ধাপ, কল্যাণী বলো 5 নাম্বার ধাপে কি লেখা আছে? 5 নাম্বার বক্স দেখো, 5 নাম্বার নাম্বারিং করা আছে উপরে। শুনতে পাচ্ছ আমাকে কল্যাণী? রেসপন্স করো। ওকে, আচ্ছা আমি লিখে দিচ্ছি সাম ইকুয়ালস টু সাম প্লাস সি। তাহলে এখানে লিখতে হবে যোগফল নির্ণয়ের জন্য সরাসরি লিখো যোগফল সাম সমান সাম প্লাস সি নির্ণয় করি। সহজ করে লিখে দিচ্ছি আমি। যোগফল কার যোগফল? ধারার যোগফল। ধারার যোগফল সাম ইকুয়ালস টু সাম প্লাস সি নির্ণয় করি। ধাপ নম্বর 5 এ আরেকটা হলো সি এর মান 1 বৃদ্ধি করি। সি এর মান 1 বৃদ্ধি করি। 5 নম্বর ধাপের কাজ শেষ, এবং 5 নম্বর ধাপ থেকে একই সাথে সে যাচ্ছে 4 নম্বর ধাপে, কারণ এখানে দেখো পুনরায় লুপে ব্যাক করবে। তাহলে সি এর মান 1 বৃদ্ধি করি, এরপর লিখো একই সাথে ধাপ 4 এ যাই। ধাপ 6, ধাপ 6 লিখো যোগফল সামের মান ছাপাই। যোগফল সামের মান ছাপাই। আমরা চলে আসছি ওই শেষ পর্যায়ে, আমাদের ধাপ নাম্বার 7 ছিল শেষ পর্যায়ে। ধাপ 7 শেষ করি। লেখা হয়েছে? জি স্যার। ওকে, সো আমরা আজকে যেটা শেষ করলাম সেটা এন্ট্রি কন্ট্রোল লুপের মাধ্যমে কিভাবে একটা ধারার যোগফল নির্ণয় করা যায় 1 প্লাস 2 প্লাস 3 ধারা। ঠিক আছে, তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক লিখে নাও যে
জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করো। ফ্লোচার্ট অঙ্কন করো। জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো। আজকের টপিক থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কি? নো স্যার। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেগুলো পড়িয়েছি ভিডিওটা বারবার দেখবা। অসুবিধা হলে একটা ক্লাস লেকচার অনেক সময় একবার শুনে বোঝা যায় না, এজন্য ভিডিওটা আমি আজকে আপলোড করে দেবো ইনশাল্লাহ। তোমরা চেষ্টা করবা, তোমাদের কোনো ভুল বা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে বা এখানে আমার যদি কোনো ভুল হয়, অনেক সময় ক্লাসের মধ্যে হতে পারে এটা, তো সেক্ষেত্রে আমরা রেকটিফাই করে নেব। আর তোমাদের আজকের টপিকস থেকে যদি কোনো ধরনের কোয়েরি থাকে পরবর্তীতে, যে তুমি ভিডিও দেখার পরে তোমার কোয়েরি আসছে মনে, যে স্যার এটা মনে হয় এভাবে হলে ভালো হতো, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোনে হোক বা মেসেঞ্জারে হোক নক করবা। তো শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থেকো। আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।